আসন্ন শারদীয়া উৎসবের প্রাক্কালে শুভবুদ্ধি সম্পন্ন জাতীয়তাবাদী শাশ্বত সনাতন ধর্মের উপরে বিশ্বাসী সকল সুধী নাগরিকবৃন্দের উদ্দেশ্যে শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন জানাই। এই দুর্গাপূজাকে ঘিরে গোটা বাংলায় এক চরম উদ্দীপনার সৃষ্টি আপনারা উপলব্ধি করছেন। আজ মহাপঞ্চমীর তিথিতে আমি বিশেষ করে এই বার্তা দিতে চাই, পূর্ব বর্ধমান জেলার অধীনে মন্তেশ্বর থানার অন্তর্গত পুটসুরি গ্রামে আমাদের 7টি প্রতিমা আছেন। এর মধ্যে বাড়ির যে প্রতিমা আছে সেই প্রতিমা মধ্যেই আমাদের বাড়ির যে প্রতিমা প্রয়াত কালীপদ চৌধুরী বাড়ির যে দুর্গাপূজা বিগত 440 বছর, আনুমানিক বিগত 440 বছর ধরে আমাদের বাড়িতে এই দুর্গাপূজা চলে আসছে। বংশ পরম্পরায় আমাদের এই যে দীর্ঘদিনের ঐতিহ্য, এই ঐতিহ্যকে পাথেয় করে আমরা টিকিয়ে রেখেছি আমাদের বাড়ির এই পুজো। এই পুজোকে কেন্দ্র করে এই এলাকার বহু মানুষের একটা আলাদা রকমের অনুভূতি। কারণ হচ্ছে এই যে দুর্গা প্রতিমা আসছে, চৌধুরী বাড়ির যে দুর্গা প্রতিমা, কথিত আছে দুঃখিনী মা বলে এই দুর্গা মাতার সম্বন্ধে একটা অতীতের প্রবাদ মানুষের মধ্যে একটা প্রচলন আছে। কেন দুঃখিনী মা বলা হয়? এই দেবী দুর্গাকে নিয়ে 1963 সালের প্রচণ্ড বন্যায় যখন সমস্ত বাংলার সমস্ত উৎসবটাকে এলোমেলো করে দিয়েছিল, সেই সময়ে আমার প্রয়াত দাদু নরোত্তম চৌধুরী তার বাড়িতে এই দুর্গা প্রতিমা এনেছিলেন। সেই সময় আর্থিক অনটন এমন একটা পর্যায়ে পৌঁছিয়েছিল, সে সময় আমাদের যে প্রথা আছে, দীর্ঘদিনের প্রথা, যে প্রথায় চিনির নৈবেদ্য দেওয়া হতো প্রতিটি নৈবেদ্য থালায় এবং তার মধ্যে ফল। তো সেই সময় এমন অবস্থা হয়েছিল 1963 সালের সেই প্রাকৃতিক দুর্যোগের কারণে ঠাকুর তো আমাদের আনতেই হয়েছে, কিন্তু মায়ের পুজোর জন্যে যে দৈনন্দিন যে 5 দিনের যে পুজো, সেই পুজোর যে উপকরণ অর্থাৎ নৈবেদ্যে যে চিনির নৈবেদ্য দেওয়ার যে প্রথা, সেই সময় দেওয়া সম্ভব হয়নি। তাই সেই থেকেই থোড়ের নৈবেদ্য চালু হয়। সেই থোড়ের নৈবেদ্য কেন দেওয়া হয়েছিল? শাস্ত্রীয় মতে তৎকালীন যে সমস্ত পণ্ডিত ব্যক্তিরা ছিলেন আমাদের পুজো করতেন, তারা উপদেশ দিয়েছিলেন যে এই অভাব অনটনের মধ্যেও ঠাকুর যখন এসেছে, পুজো যখন করতে হবে, আর্থিক এই অবস্থা দুরবস্থার মধ্যেও পুজো যখন করতেই হবে, তখন তারাই একটা এই বিষয়টার ওপরে জোর দিয়েছিলেন যে থোড়ের নৈবেদ্য দাও। সেই যে থোড়ের নৈবেদ্য আমাদের ঠাকুরের পুজোর উপকরণ হিসেবে ব্যবহার হয়েছিল, সেই থেকে আমাদের বাড়ির আজও যে জাঁকজমকপূর্ণ পুজো হচ্ছে পুটসুরির প্রয়াত কালীপদ চৌধুরীর বাড়ির, তারপরের জেনারেশন নরোত্তম চৌধুরী, যে নরোত্তম চৌধুরী স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ বেনিয়ার পদলেহিকারী চাটুকারের দলেদের সঙ্গে মিলিত হতে না পেরে
তিনি প্রকৃত স্বাধীনতার জন্যে আন্দোলনকে সংগঠিত করার যে ব্যবস্থা সে সময় করেছিলেন, বর্ধমান জেলার মধ্যে স্বাধীনতা সংগ্রামীদের যে তালিকা আছে, ইতিহাসে বর্ণিত আছে। পুটসুরির কালীপদ চৌধুরীর পুত্র নরোত্তম চৌধুরী, ওনার স্ত্রী অর্থাৎ আমার ঠাকুমা বীণাপাণি চৌধুরী, তৎকালীন সময়ে আমাদের গ্রামেরই আরও স্বাধীনতা সংগ্রামী ছিলেন রমেশচন্দ্র গণ। এইরকমভাবে আমার গ্রামের তৎকালীন সময়ে প্রায় 9 থেকে 10 জন মানুষ, গোষ্ঠবিহারী চক্রবর্তী, এইরকমভাবে 9 জন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। সেই স্বাধীনতা সংগ্রামকে পাথেয় করে যে ব্রিটিশের আইন, সেই ব্রিটিশের আইনকে অমান্য করে আমার দাদু নরোত্তম চৌধুরী সেই সময় জেলে গিয়েছিলেন। আর জেলে যাওয়ার পরেই 1947 সালের আগে জেলে গিয়েছিলেন এবং ব্রিটিশ বেনিয়ার পদলেহিকারী চাটুকারের দল তৎকালীন সময়ে, যারা জমিদার হিসেবে তৎকালীন সময়ে ব্রিটিশের পাঁচাটা কুত্তা আমার গ্রামেই অনেক ছিল। আমার গ্রাম শুধু নয়, পশ্চিমবাংলার বেশ কিছু গ্রামে সেই ব্রিটিশের পাঁচাটা কুত্তা, তাদের বদান্যতায় আমাদের সম্পত্তি ব্রিটিশ গভর্নমেন্ট তৎকালীন সময়ে বাজেয়াপ্ত করে। আমরা শুনেছি কালীপদ চৌধুরীর যে সম্পত্তি ছিল 900 বিঘা, 900 বিঘা সম্পত্তির মালিক ছিল কালীপদ চৌধুরী। এমনও প্রবাদ ছিল যে, বাংলায় একটা প্রবাদ আছে যে আমি কারো কাঁচা আলে পা দিই না। তো আমাদের সম্পত্তি এইরকম ছিল, কালীপদ চৌধুরী কারো কাঁচা আলে পা দিত না, এইরকম সম্পত্তি অর্থাৎ জমিদারি ছিল তৎকালীন সময়ে। কালীপদ চৌধুরী যখন ঠাকুর নিয়ে আসতেন, বর্তমানে যে জায়গায় পুজো আসছে সেটা হচ্ছে সাবেক পুজো বাড়ি, সেই পুজো বাড়িতে 4 দিন ধরে মানুষকে খাওয়ানো দাওয়ানো যাত্রা হতো। সে এক বিশাল কাণ্ড অতীতে হয়েছে, যদিও দিনের পর দিন একটা আলাদা বাতাবরণ তৈরি হয়েছে। স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের যে সম্পত্তি তৎকালীন সময়ে ব্রিটিশ গভর্নমেন্ট কেড়ে নিয়েছিল, এমনকি আমাদের ঠাকুরের নামে যে সম্পত্তি, বর্তমানে আমাদের যে মূর্তি আসছে, ওই মন্দিরের পিছনেই 3.5 বিঘে বাকুড়ি, সেটা দেবত্ব সম্পত্তি বলে তৎকালীন সময়ে আমাদের রেকর্ড ছিল। কিন্তু ওই যে বললাম, ব্রিটিশ বেনিয়ার পদলেহিকারী চাটুকারের দল, ব্রিটিশের পাঁচাটা কুত্তা, তৎকালীন সময়ে আমাদের গ্রামেরই আর এক জমিদার, বাজারের মল্লিকরা, পূর্বস্থলীর ধারারা, এইরকমভাবে কতকগুলো পাঁচাটা কুত্তা আমাদের সম্পত্তি গ্রাস করে নিয়েছে। তার দায়ভার আজকে আমাদেরকেও ভোগ করতে হচ্ছে। আমাদের সম্পত্তি আজকে পূর্বস্থলী ধারাদের নামে রেকর্ড, আমাদের দেবত্ব সম্পত্তি ওই ষষ্ঠীগোয়ের নামে রেকর্ড, এবং তারা আমাদের সম্পত্তি দখল করে আজকে দেবত্ব সম্পত্তি স্থানান্তরিত হয় কি করে, এই সমস্ত প্রশ্ন অতীতে আমরা কেউ রাখতে পারিনি। তার কারণ হচ্ছে, উক্ত সময়ের পরে সাংসারিক যে অভাব অনটন, আমার প্রয়াত বাবা ধীরানন্দ চৌধুরী, সেই ধীরানন্দ চৌধুরী নরোত্তম চৌধুরীর রেখে যাওয়া যে আভিজাত্য যে সম্পত্তি, তার পুনরুদ্ধারের জন্যে অনেক কাণ্ড করেছেন। সুপ্রিম কোর্টে পর্যন্ত দরবার করেছেন, সুপ্রিম কোর্টে লেখালেখি করা হয়েছে। আমি নিজে বাবাকে নিয়ে গিয়ে বিএলআর অফিসে 1996 সাল থেকে লড়াই করে চলেছি। সেই সম্পত্তি আজও পর্যন্ত পুনরুদ্ধার হয়নি। স্বাভাবিকভাবেই আমার পিতা ধীরানন্দ চৌধুরী রোয়া জমি বন্ধক দিয়ে এই মা দুর্গার প্রতিমা বাড়িতে নিয়ে এসছে। স্থান পরিবর্তন হয়েছে,
কিন্তু শত অভাব অনটনের মধ্যেও ধীরানন্দ চৌধুরী নিজে না খেয়ে প্রচণ্ড দারিদ্রতার মধ্যে দিয়েও রোয়া জমি, ভিটে, এমনকি বাড়ির সংলগ্ন সম্পত্তি বন্ধক দিয়ে ওই দুর্গা পুজোকে আজকের দিনেও কায়েম করে রেখে দিয়েছে। সেটা সম্পূর্ণ কৃতিত্ব আমার বাবা ধীরানন্দ চৌধুরীর। আর নরোত্তম চৌধুরী তার সময়ে আমাদের যেখানে বর্তমানে যে পুজো আসছে, আমাদের বসত বাড়ির ঠিক সামনেই তৎকালীন সময়ে দুর্গা পুজো আসতো। এই অভাব অনটনের একমাত্র কারণ ব্রিটিশের আইন অমান্য করে জেল খাটার জন্য আমাদের যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল, তার জন্য অনেক অভাব অনটনের মধ্যে দিয়ে আমার পরিবারকে দিন কাটাতে হয়েছে। তাই আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে আজকে বলার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। বর্তমানে যে ঠাকুর আমাদের আসছে, এই ঠাকুর আনবার জন্যে আমাদের যৌথ পরিবারের যে সদস্যরা বর্তমানে জীবিত আছেন, আমার বাবারা তিন ভাইয়ের ছেলেপিলে, ওদিকে আমাদের আরেক জেঠা অচ্যুতানন্দ চৌধুরী, উনিও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ওনারও অবদান আছে। ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির প্রাককালে অচ্যুতানন্দ চৌধুরীও কিন্তু সেই স্বাধীনতা আন্দোলনের একজন সহযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিলেন। সেই ওনার সন্তান যারা রয়েছেন বর্তমানে আমাদের সমবয়সী, আমাদের জেঠতুতো ভাই, এবং আমার পুত্র সুকান্ত চৌধুরীও যথেষ্ট এই মা দুর্গার প্রতি আনুগত্য রেখে যথেষ্টভাবে সহযোগিতা, আর্থিক সহযোগিতা দিয়ে আজকে এই পুজোটা যাতে সঠিকভাবে আনতে পারা যায়, তার প্রচেষ্টা আমাদের এই যৌথ ফ্যামিলির মাধ্যম দিয়ে আমরা এই পুজোটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। আমি এই কথাগুলো কেন বললাম? আমাদের দীর্ঘ 400 বছরের যে অতীত, সেই 400 বছরের অতীত তো বলা সম্ভব নয়, অনেকের এটা জানার কথাও নয়। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের এই মা দুর্গার যে প্রতিমা, এই প্রতিমা 2001 সালে 19-20 পত্রিকা, অর্থাৎ বর্তমান যে এবিপি আনন্দ, তাদের যে সাপ্তাহিক পত্রিকা 19-20 যে পত্রিকা, সেই পত্রিকাতে আমাদের বাড়ির এই যে মায়ের মূর্তি দিয়ে আমাদের কালীপদ চৌধুরীর যে বাড়ির দুর্গা পুজো বর্ধমান জেলার মধ্যে একটা ঐতিহ্যশালী একটা দুর্গা পুজো, সেটা কিন্তু 19-20 পত্রিকাতে লিপিবদ্ধ করা হয়েছে। ওই পত্রিকাতেই যে রঞ্জিত মল্লিককে আপনারা দেখেন একজন সিনেমার জগতের নায়ক হিসেবে, যে রঞ্জিত মল্লিক, ওনারও বাড়ি কিন্তু আদি বাড়ি হচ্ছে আমাদের বর্ধমান জেলা শ্রীখণ্ড, বর্ধমান জেলার শ্রীখণ্ডে রঞ্জিত মল্লিকের আদি বাড়ি। আজকে উনি কলকাতায় ভবানীপুরে থাকেন, ওনার বাড়িতে সেই ওনাদের বাড়ির পুজো প্রায় উক্ত সময়ে লিপিবদ্ধ করা হয়েছিল, যে ওনাদের পুজো বিগত 250 বছর ধরে প্রাচীন দুর্গা পুজো। আমি নিজে ইটিভি চ্যানেল, ইটিভি বাংলা, ইটিভি বর্ধমানকে আমি আমাদের মায়ের ছবি দিয়ে আমাদের তথ্য আমি দিয়ে এসেছিলাম, কিন্তু তারা আমাদের এই ঠাকুরকে কভার করতে তারা কথা দিয়েছিল আসবো, কিন্তু তারা আসেনি। আমরা বর্তমানে ডিজিটাল ইন্ডিয়ার যুগে আজকে আমি আমার মোবাইলের মাধ্যমে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম আমাদের বাড়ির এই যে পুজো। এর পাশাপাশি আজকে আমাদের পুটসুরি গ্রামে ভাতৃসংঘের উদ্যোগে যে লাইব্রেরির যে পুজো, বোম্মাতলার ঠাকুর বলে আমরা পরিচিত, সেই ঠাকুর আসছে খুব ধুমধাম করে। এর পাশাপাশি আরও দুটো সার্বজনীন দুর্গাপুজো তিলিপাড়ায়, একটি কদমতলা ও একটি ধর্মতলা। এর পাশাপাশি পুটসুরির আরও 2 চৌধুরী বাড়ি এবং গোয়েদের বাড়ির 3টে বাড়ির পুজো, আর আমাদের বাড়ি নিয়ে 4টে বাড়ির পুজো, আর বাকি
3টে সার্বজনীন দুর্গাপুজো তিলিপাড়ায় এবং বোম্মাতলা নিয়ে এইভাবে আমাদের পরম্পরাগত আমাদের এই দুর্গাপুজোর উৎসব চলছে। আমি বিনীত অনুরোধ করব, আমার থেকে বয়সে যারা বড় আছেন বিনম্র শ্রদ্ধায় তাদের শতকোটি প্রণাম জানাই। আমার সমবয়সীদের জানাই শারদীয়া উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন। আমার থেকে বয়সে ছোট যারা আছো তাদেরকে স্নেহের আন্তরিক ভালোবাসা জানাই। আজকের এই শুভ মুহূর্তে শারদীয়া উৎসবের প্রাক্কালে শুভ পঞ্চমীর শুভ রাত্রিতে আমি মানুষের উদ্দেশ্যে এই কয়েকটি কথা বললাম। এর পাশাপাশি আরও একটি বিষয় উল্লেখ না করলেই নয়। আজকে যে গোটা বিশ্বের যে যুদ্ধকালীন তৎপরতার মধ্যে দিয়ে যুদ্ধের আবহে বহু মানুষের জীবনের বলিদান হচ্ছে, এত ব্যাপক বিস্ফোরণ, এত গোলাবারুদ চলছে, বিগত 1.5 বছর ধরে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ প্রায় 1.5 বছর অতিক্রান্ত হলো, লক্ষাধিক মানুষের জীবন চলে গেছে, সেই যুদ্ধ এখনো বন্ধ হয়নি। ঠিক আবার পাশাপাশি ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের যুদ্ধ লেগেছে। ইতিমধ্যেই এই যুদ্ধের বাতাবরণে ইতিমধ্যেই প্রায় 20,000-এর কাছাকাছি, দুই রাষ্ট্র মিলিয়ে প্রায় 20,000-এর কাছাকাছি মানুষের জীবন গেছে। আর পশ্চিমবাংলার কথাও না বললে নয়। অসুর দমনের জন্যে আজকে পশ্চিমবাংলায় হাইকোর্টে যে বিচারপতি এসেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অমৃতা সিং, দেবী দুর্গার সঙ্গে ওনাকে তুলনা করা হয়, আর অভিজিৎ গাঙ্গুলিকে ভগবানের সঙ্গে তুলনা করা হয়। এনাদের কথা না বললে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের যে প্রাধান্য সেই প্রাধান্য থাকবে না। কারণ একদিকে ডিএর আন্দোলনকারী আশাকর্মীরা থেকে আরম্ভ করে হাজার হাজার বেকার যুবক চাকরি পাওয়ার তাদের যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও রাস্তার ধারে এই খোলা আকাশের নিচে তাদেরকে দিনগত পাপক্ষয় করবার জন্যে আর চাকরি পাওয়ার আশায় কলকাতার রাজপথে আজকে বিগত প্রায় 10 মাস হতে চলল তাদের আন্দোলন চলছে। সেই আন্দোলন এই সরকার আজকের এই রাজ্যের সরকার স্পেনে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, আর এখানে ইডি সিবিআই তাদের যে তৎপরতায় ওনার ব্যানার্জি পরিবার পুরো জেলে যাবার মতো অবস্থার মধ্যে রয়েছে। মানুষের মোটিভকে ঘুরিয়ে দেওয়ার জন্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মানুষের মোটিভ ঘুরিয়ে দেওয়ার জন্যে শিল্পপতি ধরে নিয়ে আসার নাম করে স্পেনে গিয়ে উনি প্রায় কয়েক কোটি টাকা উনি খরচা করে নিয়ে আসলেন। আর এই পুজোকে কেন্দ্র করে রোনাল্ডোকে নিয়ে আসলেন। তার এই পুজো উদ্বোধনের জন্য কয়েক কোটি টাকা দিতে হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীকে। বিদ্যা বালানকে পুজো উদ্বোধন করবার জন্যে 1 কোটির ঊর্ধ্বে টাকা দিতে হয়েছে। অথচ যারা দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে আছে, শিক্ষিত বেকার যুবক যুবতী যাদের চাকরি পাওয়ার মতো যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও এই চাকরির মধ্যে দুর্নীতি করে কয়েক লক্ষ কোটি টাকা এনারা চুরি করে আত্মসাৎ করেছে। আপনারা মিডিয়ার মাধ্যমে অবিরাম দেখতে পাচ্ছেন। ইডি সিবিআই আজকে এমনভাবে তাদের প্রমাণ হয়ে গেছে। হাইকোর্টে এরা বারে বারে থাপ্পড় খেয়েছে। হাইকোর্ট থেকে তারা সুপ্রিম কোর্ট যাচ্ছে। এই সরকার সুপ্রিম কোর্টে গিয়ে দরবার করছে যাতে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, ওদের পরিবার জেলে না যায়। তার জন্যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আইনজ্ঞ কপিল সিব্বাল, মনু সিংভি থেকে আরম্ভ করে এই সমস্ত বড় বড় উকিল যাদের দৈনন্দিন ফি হচ্ছে
25 লক্ষ 30 লক্ষ টাকা যাদের দৈনিক ফি দিতে হয়, সেই সব উকিলদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আজকে ওরা বাঁচতে চাইছে। আর বেকার যুবকরা মুখ থুবড়ে পড়ে আছে, তাদেরকে নাকানি চোবানি খাওয়াচ্ছে। আর দুর্গা পুজোর নামে প্রহসন তৈরি করে পশ্চিমবাংলার বহু ক্লাবকে 70,000 টাকা করে তাদেরকে উপঢৌকন দিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন করতে ইচ্ছা জাগে, যে সরকারের ভারেমা ভবানী, সেই সরকার এই পুজো কমিটিগুলোকে কয়েকশো কোটি টাকা উপঢৌকন হিসেবে দিলেন। কেন দিলেন? পশ্চিমবঙ্গবাসীর করের টাকা আপনারা এইভাবে মচ্ছব খেলা মেলা এই করে আর উকিলদের পিছনে খরচা করছেন। আর ইডি সিবিআই ডাকলে পরে নাটক করে বিদেশে পালিয়ে যাচ্ছেন। সময় ঘনিয়ে এসেছে, তাই এই কথাগুলো এই জন্যে বললাম। ব্যতিক্রমী, আমি এই কথাটা তুলতাম না। পুটসুরি গ্রামের ঘটনা, এই যে বোম্মাতলায় ওই যে সরকারের দেওয়া 70,000 টাকা, বোম্মাতলা আর ধর্মতলা দুটো সার্বজনীন পূজা কমিটি পাচ্ছে, ওইখানে কদমতলার যে পুজো কমিটি তাদেরকে কিন্তু দেয়া হচ্ছে না। তার কারণ এর মধ্যেও রাজনীতিকরণ। এমনকি এমন তথ্য আছে, পাবলিক সে তৃণমূল আশ্রিত কোনো পরিবারের দুর্গাপুজো, সেখানেও কিন্তু এইভাবে সরকারের দেওয়া টাকা, এরকম ঘটনা কিন্তু গোটা পশ্চিমবাংলায় অনেকগুলো আছে। শুধুমাত্র রাজনীতিকরণের জন্য আজকে এই নোংরা খেলায় মেতেছে এই সরকার। এই সরকারের বিরুদ্ধে বলতে গেলে তার জন্যে আলাদা মঞ্চ দরকার, সেটা বলবার সময় নয়। তবুও একটা বিষয়কে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য এই প্রসঙ্গগুলো আমি টানতে বাধ্য হলাম। সর্বোপরি আমার এই বক্তব্যের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমি এতগুলি কথা এই জন্যে বললাম যে শারদীয়া উৎসবের প্রাক্কালে আপনাদেরকে শুভেচ্ছা জানাই, আন্তরিক অভিনন্দন জানাই, এবং সর্বোপরি আমি এই অপ্রিয় সত্য কথাগুলো বললাম, তার জন্যে আমি সকল শ্রোতা বন্ধুদের কাছে আমি মার্জনা চেয়ে আমার বক্তব্য আমি এখানেই বিরাম দিচ্ছি।